আপনারা জানেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ইতিমধ্যে আগামী জাতীয় নির্বাচন একটা সম্ভাব্য সময় ঘোষণা করেছেন। যদিও বলেছেন যদি কিন্তু বলে যে যায় আগামী 25 সালের ডিসেম্বরের শেষ দিকে অথবা 26 সালের জানুয়ারির মানে প্রথমার্ধে করা যায়। ওনার এই ঘোষণাটা ছিল চরম হাউতাসের মধ্যে, যখন নির্বাচন নিয়ে একটা সংশয়, উদ্বেগ, উৎকণ্ঠা সারা দেশে ছিল মানুষের মধ্যে। কেউ কেউ এমনও ভাবতে শুরু করেছিল যে এই সরকার সহসা ক্ষমতা থেকে যাবে না, মিনিমাম এরা 3-4 বছর থাকবে ক্ষমতায়, তারপরে ইলেকশন। আরও অনেক গুজবের ডালপালা বিস্তার করছিল দিনকে দিন। এর মধ্যে আবার প্রতিবেশী আমাদের ভারত তাদের নানান রকম কনস্পিরেসি, নানান রকম অপপ্রচার যুক্ত হয়ে সব কিছু মিলে একটা মানুষের উদ্বেগ, উৎকণ্ঠাকে চরম মাত্রায় বাড়িয়ে দিয়েছিল। তাহলে কি হবে? এই যে আমরা এত ত্যাগের বিনিময়ে এই যে 36শে জুলাইয়ের এই যে রক্তাক্ত স্নাত এই যে বিপ্লব, তার অর্জনটা কি হবে? আমরা কি শুরুতেই হারাই ফেললাম? এই অন্তর্বর্তীকালীন সরকার কি সেই স্রোতে মিশে গেল? নানান প্রশ্নের মধ্যে ডক্টর মোহাম্মদ ইউনূসের কালকের এই জাতির উদ্দেশ্যে যে ভাষণটা ছিল এই যে আগুনের মধ্যে পানি ঢেলে দেওয়ার মতো একটা কাজ। কিন্তু আমরা কি দেখলাম? ওনার বক্তৃতার, ওনার ভাষণের পরপরই বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দল তাদের প্রতিক্রিয়া জানিয়েছে। তারা এটিকে ইতিবাচক ঘোষণা করলেও সন্দেহ কিন্তু কাটেনি। কালকে বিএনপির বিভিন্ন পর্যায়ের সিনিয়র নেতারা বিভিন্ন ফোরামে জানিয়েছেন এই যদি কিন্তুর মধ্যে আমরা নাই, আপনাকে সুনির্দিষ্টভাবে একটি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে হবে। এবং অনেকের কণ্ঠে আমি শুনেছি ক্ষোভের সুর। সেজন্যই আমি মনে করি যে এই জটিল অবস্থা, এই যে একটা গভীর সংকট, এই সংকট থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। এই সংকট থেকে যদি আমরা বেরোতে না পারি, তাহলে যারা আমাদের শত্রুপক্ষ, যারা এই আন্দোলনের, এই বিপ্লবের ঘোর বিরোধী, বিগত ফ্যাসিস্ট সরকার এবং এই সরকারের এবং সমাজের বিভিন্ন স্থানে ঘাপটি মেরে থাকা ফ্যাসিস্টের দোসররা কিন্তু সুযোগ নেবে। তাই মনে করি বলেই যখন দিয়েছেন সম্ভাব্য সময় আর কেন, অন্তত একটা মাসকে আপনি সুনির্দিষ্টভাবে নির্ধারণ করে দেন। একটা মাস বলে দেন যে হ্যাঁ 25 সালের ডিসেম্বরেই আমরা ইলেকশন করব, কিংবা বলতে পারেন যে 26 সালের জানুয়ারি মাসে ইলেকশন করব। আমার মনে হয় যে প্রফেসর মোহাম্মদ ইউনূসের উচিত হবে বিভিন্ন যৌক্তিক কারণ বিবেচনায় নিয়ে একটা মাস অন্তত উল্লেখ করে দেয়। আমি জানি যে সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা করবে ইলেকশন কমিশন, সেটি এখনও সময় আসেনি। সেটি হলো যাকে আমরা বলি নির্বাচনী তফসিল, সেটি অনেক পরের বিষয়। এবং দেখবেন খেয়াল করে গতকাল যখন প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন, তার পরপরই কিন্তু নির্বাচন কমিশন থেকে বলে দেওয়া হলো যে হ্যাঁ আমরা ওই সময়ের মধ্যে নির্বাচন করতে প্রস্তুত। তাহলে তো কোনো সমস্যা নাই। এখন বিষয়টা হলো যে মাননীয় প্রধান উপদেষ্টা, আমাদের নোবেল লরিয়েট, গৌরবের জায়গা, একটি ভরসাস্থল প্রফেসর মোহাম্মদ ইউনূস, আপনাকেই এই সংকটের সমাধান করতে হবে। অনেকে আপনাকে বিভ্রান্তিতে ফেলতে পারে, অনেকে আপনাকে নানাভাবে বোঝাতে পারে, কিন্তু আমি মনে করি আপনি একজন বিজ্ঞ প্রাজ্ঞ, আপনাকে জাতি একটা বিশাল দায়িত্ব দিয়েছে। আপনার উচিত হবে একটি সুনির্দিষ্ট একটি মাস সময় নির্ধারণ করে দেওয়া। এখন বলতে পারেন যে কেন এই কথাটা বলছি? আমি কোনো দলের মতের পক্ষে বলছি না, কিছু কনস্পিরেসি, কিছু সংকট অ্যানালাইসিস করে বলতে বাধ্য হচ্ছি। এখনও কিন্তু বিপদ কেটে যায়নি, এখনও মেঘ কেটে যায়নি। আমরা তারেক রহমানকে বলতে শুনেছি, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে তার বক্তৃতায় বলতে শুনেছি, এই তো মনে হয় 1 সপ্তাহ আগে উনি বলেছেন যে বিএনপির নেতা কর্মীদের উদ্দেশ্যে উনি বলেছেন, আপনারা হয়তো ভাবছেন যে আমরা ক্ষমতার দ্বার প্রান্তে এসেছি, আমরা ক্ষমতায় চলে এসেছি, কিন্তু এটা ভাববেন না। মনে রাখবেন আগামী নির্বাচন হবে সবচেয়ে কঠিন, কঠিন থেকে কঠিন। উনি এই কথাটা এমনি এমনি বলেননি, উনি অনেক খবর রাখেন। শেখ হাসিনার মতো একটি স্বৈরাচারকে সরানোর পরে দেশি বিদেশি চক্র কিভাবে হায়নার মতো ওত পেতে আছে এই বাংলাদেশের মানচিত্রের দিকে, যার অনেক প্রমাণ আপনারা দেখেছেন গত 2-3 মাসে, বিশেষ করে গত 2 মাসে কিভাবে বাংলাদেশ নিয়ে অপপ্রচার এখনও অব্যাহত। ভারতের বিশেষ করে 1-2টি মিডিয়া, তার মধ্যে অন্যতম হলো রিপাবলিক বাংলা, এই জবাব চাই বাংলা বলে না, ময়ূক রঞ্জন ঘোষ, একটা প্রপাগান্ডার বাক্স, একটা উন্মাদ
সে কিভাবে বাংলাদেশকে নিয়ে অধ্যত্বপূর্ণ কথা বলে যাচ্ছে। সে তো সকাল বিকাল বাংলাদেশকে দখল করে ফেলে, অথচ ভারত সরকার একটু শব্দ করে না। আজকে বাংলাদেশের কোন টেলিভিশন পারতো ভারতের বিরুদ্ধে এরকম বক্তব্য দিতে? পারতো না। কিন্তু ওরাও হয়ে গেছে এখন আফসোস লীগের মতো। ওরা যে কোনোভাবে হোক ওদের দোসরকে, ওই শেখ হাসিনাকে বাংলাদেশের উপর আবার চাপিয়ে দিতে চায়। ওরা যেভাবে আমাদের বিগত 3টা নির্বাচনকে গুম করেছিল, ওরা সেভাবেই পুরো বাংলাদেশটাকে গুম করতে চায়। দেখেন না কাল কি বলেছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমাদের বিজয় দিবসে টুইট করে? উনি বলেছেন 16ই ডিসেম্বর ভারতের বিজয়, বাংলাদেশের নামটি পর্যন্ত নেননি। এটি অনেক বড় কনস্পিরেসি। উনি বাংলাদেশকে স্বীকার করেননি। লম্বা বিতর্ক, এখানে যাব না এখন। ভারত তার নিজের স্বার্থে পশ্চিম পাকিস্তান থেকে পূর্ব পাকিস্তান আলাদা করেছিল, সবাই জানে। ভারত তার নিজের স্বার্থে এই যুদ্ধ প্রলম্বিত করতে চেয়েছিল। মুক্তিযোদ্ধারা বিজয়ের দ্বার প্রান্তে পৌঁছে গিয়েছিল, তখন ভারত শেষ দিকে এসে তারা এই যুদ্ধে বিমান বাহিনী দিয়ে হামলা করেছে, অংশ নিয়েছিল। এবং দেখবেন যে আমাদের পিনাকি দাদা তার একটি ভিডিওতে দেখিয়েছে যে কিভাবে বাংলাদেশের অনুমতি না নিয়ে কিভাবে বাংলাদেশের বিভিন্ন নিরীহ মানুষের উপরে বিমান হামলা চালিয়েছিল। অনেক হিস্টরি আছে এর পেছনে। ওরা চেয়েছিল বাংলাদেশকে কুক্ষিগত করে রাখতে, একটা প্রভিন্স বানিয়ে রাখতে। 71 সালে সেটা তারা পারেনি। এরপর থেকে আজ 53 বছরে বাংলাদেশে ভারত নানানভাবে আমাদেরকে জিম্মি করে রেখেছে। বাংলাদেশে যে সমস্ত চাঞ্চল্যকর হত্যাকাণ্ড ঘটেছে, রাষ্ট্রীয় পর্যায়ে বড় বড় সমস্ত হত্যাকাণ্ডের পেছনে কোনো না কোনোভাবে তাদের হাত ছিল। এখন তারা মনে করে কয়েকটা বিষয় সামনে, যে এবার তো বাংলাদেশের প্রতি ভারতের ওই যে একচ্ছত্র নিয়ন্ত্রণ হাতছাড়া হয়ে যাবে। যদি 24শে জুলাইয়ের গণ অভ্যুত্থান, এই বিপ্লব সফল সাকসেস হয়ে যায়, যদি বাংলাদেশে সত্যিকার অর্থেই গণতন্ত্র ফিরে আসে, বাংলাদেশের মানুষ নিজের পায়ে দাঁড়িয়ে যায়, তাহলে তো ভারতের জন্য দুঃসংবাদ। বাংলাদেশ যদি আরও স্বয়ংসম্পূর্ণ হয়ে যায়, ওদের একটাই ভয় যে বাংলাদেশে যদি গণতন্ত্র মাথা উঁচু করে দাঁড়িয়ে যায়, যদি এখানে রাজনীতির ভালো কালচার তৈরি হয়ে যায়, তাহলে তো ভারত যেভাবে নিয়ন্ত্রণ করে আসছে, হস্তক্ষেপ করে আসছে, এটি তো আর পারবে না। সেজন্য তারা যে কোনো উপায়ে ছলে বলে কৌশলে শক্তি প্রয়োগ করে হলেও তারা আমাদের এই বিজয়কে নস্যাৎ করতে চায়। ডক্টর মোহাম্মদ ইউনূসকে জন্যই বলছি, একজন সাংবাদিক হিসাবে আপনি অনেক প্রাজ্ঞ, অভিজ্ঞ, কিন্তু আপনার সভাসদবর্গের মধ্যে পুরো ইউনিট নিয়ে আমার সন্দেহ হয়। আমরা আমাদের 24শে গণ অভ্যুত্থানের যে বিজয়, এটি কোনোভাবে হাতছাড়া করতে চাই না। হ্যাঁ, আপনার সাথে আমরাও একমত। আমরা আর নতুন করে কোনো শেখ হাসিনার মতো ফ্যাসিস্ট দেখতে চাই না। 24শে গণ অভ্যুত্থানে বাংলাদেশের মানুষ যেই স্বপ্ন দেখেছিল, আমরা সেই স্বপ্নের বাংলাদেশ করতে চাই। আপনাদের মতো আমাদের আশঙ্কা আছে, ভবিষ্যতে নির্বাচনের মাধ্যমে যে দল ক্ষমতা আসবে তারা যে আবার ফ্যাসিস্ট হয়ে যাবে না, তার গ্যারান্টি কি? বাংলাদেশের এখনো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলো ধ্বংস হয়ে গেছে, সেই প্রতিষ্ঠানগুলোকে এটি স্বাধীন সার্বভৌম কাঠামোতে দাঁড় করাতে হবে। বিশেষ করে আমাদের কমিশনগুলো দলবাজদের খপ্পরে পড়ে, দুর্বৃত্তায়নের খপ্পরে পড়ে এইসব প্রতিষ্ঠান ধ্বংস হয়ে গিয়েছে। নির্বাচন কমিশন, দুর্নীতি দমন কমিশন, পাবলিক সার্ভিস কমিশন, প্রশাসন, বিচার বিভাগ, মানবাধিকার কমিশন, এগুলো নিয়ে আমি একটা ভিডিও এর আগে বানিয়েছি। কিন্তু আমি বলতে চাই, আপনাকে সব দিক খেয়াল রাখতে হবে যাতে আমাদের 24শে গণ অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা, এটি ধূলিসাৎ না হয়ে যায়। আবার খেয়াল রাখতে হবে যারা ভবিষ্যতে ক্ষমতা আসবে জনগণের ভোটে, তারা যাতে জন আকাঙ্ক্ষা পূরণ করতে সমর্থ হয়, তারা যাতে লাইনচ্যুত না হয়ে যায়। তার জন্য যেই সমস্ত সংস্কার করা দরকার জরুরি, সেইগুলো আপনি করা উদ্যোগ নেন। আপনি তো 1 বছর সময় হাতে পাচ্ছেন, এটি কম সময় না, 1 বছর অনেক সময়। আপনার সদিচ্ছা, সাহস, বুদ্ধিমত্তা থাকলে আপনি আগামী 3 মাসেই অনেক গুরুত্বপূর্ণ সংস্কার করতে পারবেন। বিশেষ করে হয়তো অনেক আইন করতে পারবেন না, আপনি জাতীয় ঐক্যমত্য পৌঁছে এটি লিখিত দলিল বন্দোবস্ত করে যেতে পারবেন। সেখানে বিএনপি সহ অন্যান্য দলের দস্তখত থাকতে হবে। এটি সংবিধানের বাইরে আরেকটি সংবিধান, যে আমরা জাতি হিসেবে মাথা উঁচু করে দাঁড়ানোর জন্য ভবিষ্যৎ বাংলাদেশ আমরা এভাবে চালাবো, জাতির সামনে একটি লিখিত ওয়াদা আপনি করে নেবেন। এগুলো তো পারবেন। আমরা খুশি হয়েছি যে 6টি কমিশন নিয়ে আপনার নেতৃত্বে একটি বড় কমিশন হবে, জাতীয় ঐক্যের কমিশন হবে, ভালো কথা। মোট কথা বলতে চাইছি যে কোনোভাবেই যেন অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে বিএনপির মতো একটি দলের কোনো বিরোধ সংঘাত না হয়। আমরা আশঙ্কা করছি নানান যুক্তি, নানান তথ্য, নানান বক্তব্য বিশ্লেষণ করে যে ঈদের পরে কেউ বলে আগামী মার্চ এপ্রিলের পরে আপনাদের বিরুদ্ধে নাকি রাস্তায় বিএনপিকে নামতে হবে।
এটি যদি হয় এর চেয়ে বড় দুর্ভাগ্যের আর কিছু হবে না। আমরা চাই আপনারা এটি নির্বাচন দিয়ে সম্মানের সঙ্গে বীরের সঙ্গে বিদায় নেবেন। পুরো জাতি আপনাদের স্যালুট জানাবে। আপনারা একটি নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা দিয়ে আপনারা বিদায় নেবেন। এই জাতি চিরদিন আপনাদেরকে গৌরবের সঙ্গে স্মরণ করবে। আপনাদের নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে। এই সুযোগ আপনারা হাতছাড়া করবেন না। এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, আমরা বুঝতে পারছি যে নাগরিক কমিটির মাধ্যমে, জাতীয় নাগরিক কমিটি তারা গঠন করেছে, এখান থেকে খুব শীঘ্রই রাজনৈতিক দল গঠন করা হবে। ওয়েলকাম, আপনারা করেন। আমরা চাই যে 24-এর গণ অভ্যুত্থান পরবর্তী যে বিপ্লব, সেই জন আকাঙ্ক্ষা পূরণে এই তারুণ্যের শক্তি মাঠে আসুক, রাজনীতির মাঠে আসুক, সব নিয়মকানুন মেনে আসুক, তারা আগামী নির্বাচনে প্রার্থী হোক। কিন্তু আমরা এটি চাই না যে যাতে আপনাদেরকে দিয়ে কেউ কোনো কিংস পার্টি করার স্বপ্ন না দেখে, যে আপনাদেরকে জোর করে ক্ষমতা আনার জন্য আমাদের স্বপ্ন ভুলুণ্ঠিত করে দিই। অবশ্যই আমরা চাই এই বাংলাদেশে আপনাদের মতো একটি নতুন শক্তি, নতুন জাগরণের শক্তি দেশ গড়ার কাজে তা ঝাঁপিয়ে পড়ুক। আসেন, ওয়েলকাম করি, আপনারা রাজনীতিতে আসেন। কিন্তু যে পর্দার আড়ালে কোনো চক্রান্ত, ষড়যন্ত্র আমরা মেনে নেব না। বিশেষ করে বাংলাদেশের বিরুদ্ধে আমরা দেশি বিদেশি কোনো চক্রান্ত আর মানতে পারি না, মেনে নেব না। এই একটি জায়গায় আপনাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে এবং এই প্রতিশ্রুতি আপনাদেরকে জনগণের সামনে দিতে হবে। আপনারা কেউ মুখোমুখি হবেন না। আসেন, দেশের স্বার্থে আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে কাজ করি এবং আগামী জাতীয় নির্বাচন কবে হবে নিশ্চয়ই প্রফেসর মোহাম্মদ ইউনূস একটি সুনির্দিষ্ট মাস অন্তত নির্ধারণ করে দিবেন। আল্লাহ হাফেজ।